দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক সময়ে নানা ধরনের ঘটনা ঘটছে, সেখানে নানা ধরনের মেরুকরণ হচ্ছে। সেই সঙ্গে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি গত বেশ কয়েক মাস ধরে একের পর এক বাংলাদেশি জেলে অপহরণ করছে, যেটা গত 8 মাসে প্রায় 300 জেলেকে অপহরণ করছে। সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। দর্শক, আজ আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত হবেন নিরাপত্তা এবং সীমান্ত বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। তার সঙ্গে আলোচনায় যাওয়ার আগে আমাদের এ বিষয়ে একটি রিপোর্ট রয়েছে, যেই রিপোর্টে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আরাকান আর্মি কিভাবে একের পর এক বাংলাদেশি জেলেকে অপহরণ করছে। আমরা চলুন রিপোর্টে দেখে আসি। ওপারে আরাকান আর্মির হাতে জিম্মি জেলেরা, এপারে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। এই কান্না এখন টেকনাফের সীমান্তবর্তী শাহপুরের দ্বীপের প্রায় প্রতিটি ঘরে। কারণ গেল কয়েক মাসে নাপ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তুলে নিয়ে গেছে 51 জেলেকে, যাদের বেশিরভাগেরই বাড়ি শাহপুরের দ্বীপে। এখন আজকে বিগত 18 দিন হইতেছে কোনো যোগাযোগ না, কন্ট্যাক্ট নাই। আমার শ্বশুর যদি এরকম কেউ ধরে এখনো খোঁজ খবর না পাই, তাহলে আমার শ্বশুরের ছোট ছোট ওদেরকে পড়াশোনা কে করাবে? নাপ নদী ও সাগরের মোহনার নাইখন্দিয়া পয়েন্টে ডুবোচর তৈরি হয়েছে গত কয়েক বছর ধরে। আশপাশে জেগেছে চরও। ফলে মাছ ধরা বা ফেরার সময় জেলেদের বাংলাদেশের সীমানা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করতে হয়। দীর্ঘ সময় ধরে এটি স্বাভাবিক বিষয় হলেও আরাকান আর্মি রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়া শুরু করে। সম্প্রতি যা উদ্বেগজনকভাবে বেড়েছে। মাছ মেরে আসার সময় নাইকন্ডিয়া দেখে আসার বিকল্প কোনো রাস্তা নেই। ওখান থেকে আসার সময় আমাদের বিকল্প কোনো রাস্তা নেই, ওটাই আসতে হয়। আর যদি বিকল্প রাস্তা ব্যবহার করি ওখান থেকে বুট অ্যাক্সিডেন্ট হবে। আমাদের হারি যদি সরকারের যদি একটা আর অন্য হারি বিকল্প হারি যদি নদী গড়ি নদীলে আমার তো অনেক অসুবিধা। কোনোভাবেই ধরে নিয়ে যাওয়া বন্ধ করতে না পারায় এবার জলসীমা অতিক্রম ঠেকাতে জেলেদের বিরুদ্ধে আইন প্রয়োগে নেমেছে কোস্টগার্ড। শুক্রবার সারাদিন অভিযান চালিয়ে 19টি ট্রলার সহ 122 জেলেকে আটক করা হয়। কোস্টগার্ড বলছে আরাকান আর্মির স্বীকৃত কোনো সরকার নয়, ফলে তাদের সাথে আগের মতো যোগাযোগ করাও যাচ্ছে না। একই কথা বলছে বিজিবিও। বর্ডারের ভেতর দিয়ে সীমানা রেখা দিয়ে আমাদের যেগুলো জেলেদের বোটগুলো আছে সেগুলো জোয়ারের সময় দিনে 2 বার যে জোয়ার হচ্ছে, জোয়ারের সময় জন চলাচল করলে আর কোনো সমস্যা সৃষ্টি হবে না। যারাই আছে ওই পাশে তারা কিন্তু আসলে কোনো ফর্মাল চ্যানেল না, তাদের সাথে কোনো ফর্মাল রিলেশন আমাদের নাই। আমরা একটা ওয়ার্কিং রিলেশনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ফেরত নিয়ে আসছি এবং তাদেরকে আমরা প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে থাকি যেন এরকম জেলেদেরকে তারা ধরে নিয়ে না যায়। বিশ্লেষকরা মনে করছেন আরাকান আর্মি গায়ে পড়েই এমন আচরণ করছে, কারণ তারা এখন জান্তা ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর কাছে কোণঠাসা। এমন পরিস্থিতিতে জেলেদের অপহরণ করে বাংলাদেশকে কোনো বার্তা দিতে চায় তারা। আপনার একজন লোককে ধরে নিয়ে গেলাম, 2 জন লোককে ধরে নিয়ে গেলাম, 3 জন লোককে ধরে নিয়ে গেলাম, মোর রিয়াকশনারিস্ট পলিটিক্স টাইপ আর কি। মানে আপনি কিভাবে রিয়াক্ট করেন এবং রিয়াক্টের পরে আপনি কিভাবে অ্যাক্ট করেন, কি ডিসিশনটা নেন, এটা তারা দেখতে চায়। গত 8 মাসে অন্তত 300 জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। তাদের মধ্যে বিজিবির সহায়তায় 200 জনকে ফেরত আনা হয়। বাকি 100 জেলে এখনো রয়েছে তাদের হেফাজতে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, আমরা এ বিষয়ে আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন নিরাপত্তা ও সীমান্ত বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। এমদাদুল ইসলাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং সেই সঙ্গে আপনি আমাদের রিপোর্টটিও নিশ্চয়ই দেখছিলেন যে গত 8 মাসে 300 জেলেকে তারা ধরে নিয়ে গেছে এবং সাম্প্রতিক সময়ে সেই হার আরও বেড়েছে। আপনি কি মনে করেন আসলে হঠাৎ করে আরাকান আর্মি কেন এইভাবে বেপরোয়া হয়ে উঠল? ধন্যবাদ। আসলে যদিও একটু সামান্য ডিস্টর্টেড হয়েছিল আপনার, এখন আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে আরাকান আর্মি, আমরা যতটুকু জানি তারা এতদিন পর্যন্ত মিয়ানমারের রাখাইন স্টেটে তাদের যে একচ্ছত্র একটা আধিপত্য বিস্তার করার মতো অবস্থায় গিয়েছিল, সেটার উপরে একটা হুমকি অলরেডি তাদের উপর এসছে। সেটা হচ্ছে এটা বিভিন্ন তথ্য উপাত্ত থেকে বিভিন্ন সংস্থার মাধ্যমে জানা গেছে যে মিয়ানমার সেনাবাহিনী একদিকে এনের যে পাস আছে, যেখানে একটা সাপ্লাই রুট আছে আরাকান আর্মির জন্য,
সেটা তারা বন্ধ করেছে। তারপরে আপনার ম্যাগুয়া ডিভিশন থেকে একটা তাদের জন্য অ্যাপ্রোচ আছে, সেখানে তাদের সাপ্লাই রুট সেটা বন্ধ করেছে। এবং একই সাথে সাগর পথে অর্থাৎ বে অফ বেঙ্গল হয়ে তাদের যেসব রুট ছিল, এই সমস্তগুলো গ্র্যাজুয়ালি তারা দে হ্যাভ জাস্ট স্টপ, অর্থাৎ বন্ধ করেছে। এবং খুব একটা অ্যাসল্ট হয়তো, অর্থাৎ আক্রমণ তাদের উপরে এমিনেন্ট, অর্থাৎ খুব অত্যাসন্ন তারা ধরে নিয়েছে। এবং সেটা করবে তাদের যে ডিসেম্বরে যে নির্বাচন ঘোষণা করেছে সামরিক জান্তা, সেটাকে কার্যকর করার জন্য তারা অন্যান্য অঞ্চলের কিছুটা গুছিয়ে এনে এখন আরাকানের দিকে তাদের নজর দিয়েছে। তো বিশেষ করে যে সাপ্লাই রুটগুলি বন্ধ হওয়াতে তাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র তাদের সরবরাহ হতো, সেটার উপরে তাদের একটা ব্যাপকভাবে একটা নেতিবাচক প্রভাব পড়েছে অলরেডি। সেই সরবরাহটিকে নিশ্চিত করার জন্য আরাকান আর্মি দেখবেন আপনি খেয়াল করে এই নাফ নদীর উপরে ব্যাপক হারে তারা এখন বাংলাদেশের জেলেদের ধরে নেওয়া, জেলেদের উপর আক্রমণ পরিচালনা করা, এসব জিনিস করছে সেখান থেকে। অর্থাৎ তারা তাদের সেখানে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের একটা উদ্যোগ গ্রহণ করেছে বলে প্রতীয়মান হয়। কেন সেটা, তারা যদি এদেরকে ধরে নিয়ে যায়, তাদেরকে হয়তো র্যানসম হিসেবে বাংলাদেশ থেকে অর্থ চাইবে, মুক্তিপণ চাইবে, সেটার মাধ্যমে তারা বাংলাদেশ থেকে তাদের যে সরবরাহ নিত্য প্রয়োজনীয় জিনিসের, সেই সরবরাহ নিশ্চিত করার একটা উদ্যোগ গ্রহণ করবে বলে আমার মনে হয়। এখানে একটা ঝুঁকিও বাংলাদেশের জন্য এক তৈরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তারা যদি এই জেলে টেলে এদের ধরে নিয়ে প্রয়োজনীয় অর্থ তারা না পায়, আদায় করতে না পারে, তাহলে কিন্তু তাদের হাতে যেসব মারাত্মক বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে, সেগুলো তারা হয়তো বাড়িয়ে দিবে বাংলাদেশের দিকে, বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে তাদের অর্থের সংস্থান করার জন্য তারা একটা মরিয়া প্রচেষ্টা হয়তো গ্রহণ করবে। সেই বিষয়গুলি আমাদের এখন নজর দেওয়ার সময় এসেছে বলে আমি মনে করি। এমদাদুল ইসলাম, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি এই যে কেন জেলেদের ধরে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে বলছিলেন, এবং কোনো কোনো বিশ্লেষক বলছিলেন যে আসলে এই যে ঘন ঘন হঠাৎ করে যে তারা বেপরোয়া আচরণ বা একের পর এক জেলে ধরে নিয়ে যাওয়া, এটার মাধ্যমে তারা বাংলাদেশকে কোনো বার্তা দিতে চায় কিনা সেটা নিয়েও কেউ কেউ কথা বলেছেন। আপনার কি মনে হয় আসলে এই জায়গাতে? ধন্যবাদ, ধন্যবাদ। এটা অত্যন্ত রিলেভেন্ট একটা প্রশ্ন। তারা বাংলাদেশকে এক ধরনের এখানে তারা ড্র্যাগ করার চেষ্টা করবে বিভিন্ন তাদের কার্যক্রমের মাধ্যমে। কারণ ইতিমধ্যে তারা এটা বুঝে গেছে যে বাংলাদেশ কর্তৃপক্ষ বা কৌশল প্রণেতা যারা আছেন, তাদের যে এক ধরনের সিম্প্যাথি আরাকান আর্মির প্রতি ছিল, সেটা আস্তে আস্তে এটা অপসৃয়মান কেন অপসৃয়মান আমি বলি, সেটা হচ্ছে মিয়ানমার সেনাবাহিনী হয়তো বাধ্য করে, অথবা মিয়ানমার সেনাবাহিনী সেটা কৌশলের মাধ্যমে রোহিঙ্গাদের বেশ কিছু রোহিঙ্গাকে তাদের পক্ষে নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত করেছিল। যখন সেটা তাদের কৌশলগত অবস্থান পরিবর্তন হোক, অথবা তাদের আরাকান আর্মির আক্রমণের প্রাবল্যে হোক, তারা সেখান থেকে যখন পিছু হটেছে, প্রতিশোধ হিসেবে আরাকান আর্মি ওখানে বাদবাকি যেসব রোহিঙ্গা আছে, রোহিঙ্গা বসতি আছে, তাদের উপরে ব্যাপক অত্যাচার, অনাচার এবং আক্রমণ পরিচালনা করেছে। ফলত বাংলাদেশে আরো 1,13,000-এর মতো গত কিছুদিনের মধ্যে রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। সেখান থেকে আরাকান আর্মির সাথে যে এক ধরনের বোঝাপড়ার কৌশল বা আরাকান আর্মির এক ধরনের যে সিম্প্যাথি, সেটার থেকে আরাকান আর্মি বঞ্চিত হয়েছে, সেটা আরাকান আর্মিও জানে। তো তারা এখন বাংলাদেশকে হয়তো এক ধরনের এটা চাপ সৃষ্টি করার জন্য, যেন বাংলাদেশ, তারা যদি যে প্রেশার তাদের জন্য আসছে অত্যাসন্ন, তাদের উপরে যে আক্রমণ হবে, সেখানে হয়তো বাংলাদেশকেও তারা তাদের এইসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে সেখানে টেনে নেওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করছে। বা যদিও সেটা যে যথার্থ হবে না, ফলপ্রসূ হবে না, এটা হয়তো তারা আর কিছুদিন পরে হয়তো তাদের বোঝার সময় আসবে। এই কারণে, কারণ তারা কখনো, এই যে তারাও তো সংশ্লিষ্ট ছিল, তারাও জড়িত ছিল এই রোহিঙ্গাদের বাংলাদেশে জোর করে পাঠানোর মধ্যে, রোহিঙ্গাদের উপর নানা অত্যাচার, অনাচার, তাদের বাড়িঘর পোড়ানো, এই সমস্ত কিছুর মধ্যে তারাও কিন্তু সংশ্লিষ্ট ছিল। এখন কিন্তু তারা যখন দেখা যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী যখন তাদের উপরে চড়াও হচ্ছে, তখন তারা এইসব অপকৌশলগুলি তারা গ্রহণ করার এক ধরনের প্রচেষ্টা, মরিয়া প্রচেষ্টা বলে এগুলিকে আমার মনে হচ্ছে।
মেজর এমদাদুল হক, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো বিশ্লেষণ করব বা আরো বিশ্লেষণ শুনবো আপনার কাছ থেকে। আপনি থাকুন আমাদের সঙ্গে। জি। দর্শক, আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে আসলে কি হচ্ছে, বা আরাকান আর্মি বা কেন বেপরোয়া, সেই সব নিয়ে আমরা আলোচনা করছিলাম। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ভার্চুয়ালি যুক্ত রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। আমরা আবারও তার সঙ্গে যুক্ত হতে চাই, আলোচনায় যেতে চাই। মেজর এমদাদ, আপনি বলছিলেন যে বিরতির আগে বলছিলেন যে সেখানে রাখাইনে বিশেষ করে আরাকান আর্মির যে তাদের যে নিয়ন্ত্রণ, সেই জায়গায় এখন জান্তা বাহিনী সেখানে আক্রমণ করছে বা সীমান্ত তাদের ধীরে ধীরে আগাচ্ছে। এই সার্বিক বিষয়ে আসলে আমাদের ঝুঁকিটা কোন জায়গায়? ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মনে হয় আমাদের যারা কৌশল প্রণেতা আছেন বা আমাদের জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের এখনই মানে এক ধরনের একটা ঝড় মোকাবেলা করার জন্য তাদের মানসিক বা সামগ্রিক একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সেটা যেমন আমাদের জন্য যেই ঝুঁকিগুলো আসছে, সেটা হচ্ছে যদি মিয়ানমার সেনাবাহিনী যেই অর্থে এখন যেটা আমরা আমাদের অনুমিত হচ্ছে যে আক্রমণ পরিচালনা করবে, সে আক্রমণ যখন পরিচালিত হবে, যদি হয় এটা সত্যি সত্যি যদি কার্যকর হয়, বাস্তবে লাভ করে, তাহলে কিন্তু সেখানে আরাকান আর্মির একটা ব্যাপক হারে তারা এক ধরনের আমাদের দেশের দিকে বা অর্থাৎ বাংলাদেশের সীমানার দিকে তারা ঝুঁকে পড়তে পারে বা বাংলাদেশের দিকে অনুপ্রবেশের একটা প্রচেষ্টা গ্রহণ করতে পারে। একই সাথে এই দুই পক্ষের দ্বন্দ্বের মধ্যখানে পর্বের ওখানে যারা বাকি রোহিঙ্গারা আছে, তারা কিন্তু এই দুটি সংঘাত ময় গোষ্ঠীর মধ্যখানে পড়বে, মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যখানে। তারা তখন মরিয়া হয়ে প্রচেষ্টা নেবে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য। কারণ এটা যত বেশি এটা প্রবল হবে সংঘর্ষটা, যত বেশি এটা মারাত্মক রূপ নেবে, তত বেশি সেখানে প্রাণহানির ঘটনা ঘটবে। সুতরাং প্রত্যেক মানুষই চায় তার জীবনটাকে নিরাপদ করার জন্য। সেখানে যারা রোহিঙ্গারা আছে, তারা মধ্যখানে ব্যাপকভাবে একদিকে মিয়ানমার সেনাবাহিনী তাদেরকে তাদের পক্ষ অবলম্বন করার জন্য অতীতের মধ্যে টানাহেঁচড়া করবে, অন্যদিকে আরাকান আর্মি তারা চেষ্টা করলেও হয়তো তারা মনে করবে যে রোহিঙ্গারা সম্ভবত মিয়ানমার সেনাবাহিনীর আগের মতো, অর্থাৎ বিগত কয়েক মাস আগে যেটা হয়েছিল, সেরকম একটা অবস্থান গ্রহণ করতে পারে। সেই বিবেচনা থেকে তারা রোহিঙ্গাদের উপরও একটা আক্রমণ পরিচালনার কৌশল হয়তো গ্রহণ করতে পারে। সেটাও দুদিক থেকেই যেটা হোক, রোহিঙ্গার একটা চাপে থাকবে। সেই চাপ তারা ধরে রাখতে পারবে না। রোহিঙ্গাদের সে শক্তি নাই সেখানে, তাদের কোনো অবস্থান গ্রহণ করার অবকাশও নাই। তারা বাংলাদেশের দিকে অবশ্যম্ভাবীভাবে তারা বাংলাদেশের দিকে যাত্রা করবে এরকম পরিস্থিতিতে। তখন এই যে আমরা 2017 সালের যে একজোড়াস বা যেই রোহিঙ্গা অনুপ্রবেশ দেখেছি, সেরকম আরেকটা পরিবেশ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে। তো সেটা একই সাথে আগেরটা ছিল একপাক্ষিক, শুধুমাত্র মিয়ানমার সেনাবাহিনী এবং এই আরাকান আর্মি একই যৌথভাবে তারা অপারেশন ক্লিনস নাম দিয়ে রোহিঙ্গাদের উপর চড়াও হয়েছিল। এখন রোহিঙ্গারা পড়বে দুইটা পক্ষের মধ্যখানে। একটা হচ্ছে একদিকে হবে মিয়ানমার সেনাবাহিনী, আরেকদিকে হবে আরাকান আর্মি। সুতরাং এখানে তাদের জন্য বিপদটা আগের থেকে অনেক বেশি। আগে ছিল এক পক্ষ তাদেরকে এককভাবে মিয়ানমার সেনাবাহিনী প্লাস এই যে রোহিঙ্গারা তারা একসাথে আরাকান আর্মির লোকজন একসাথেই আক্রমণ পরিচালনা করেছিল। এখন তারা দুজনের দ্বন্দ্বের মধ্যে, গোলাগুলির মধ্যে, হানাহানির মধ্যে রোহিঙ্গারা পড়বে। এবং সেটা নিশ্চিতভাবে কথা বলা যায়, সেরকম সিনারিও যদি হয়, সেরকম দৃশ্যের যদি অবতারণা হয়, তাহলে কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয়ের জন্য আসবে, এতে কোনো সন্দেহ নাই। এটা আমরা সেজন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত, এই ঝুঁকিটা আমাদের বিবেচনায় নেওয়া উচিত। এবং এখন থেকে আমাদের যারা সেই দায়িত্ববান যারা আছে, আমাদের নিরাপত্তা ঝুঁকিকে মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতিটা অবশ্যই প্রয়োজন আছে, এবং সেটা না হলে খুবই ভালো। এই ধরনের সিচুয়েশন যদি কোনো কারণে। আমার আরেকটা জি। বিষয় জানার আছে। আপনি নিশ্চয়ই দেখেছেন কয়েক মাস আগে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারা এক প্রতিবেদনে বলেছিল যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রোহিঙ্গাদের যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলো প্রস্তুতি নিচ্ছে।
এবং তারা বাংলাদেশের অভ্যন্তরে থেকে প্রস্তুতি নিচ্ছে, এরকম একটি কথা বলা হয়েছিল যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে। তার মানে কি আসলে সীমান্তে নতুন মেরুকরণ হচ্ছে, বা সীমান্তে আসলে কি হচ্ছে? ধন্যবাদ। যদিও একটু ডিস্টর্টেড হয়েছে কথাগুলো, তো আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে রোহিঙ্গাদেরকে যে আরেক মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে নেওয়ার কথাটাই নিশ্চয়ই আপনি বলছেন। জি, সেটা যদি হয় এটা অতীত হয়েছে। কারণ হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর তারা জনবল নিয়ে তারা একটা সংকটের মধ্যে আছে। একবারে এটা নিশ্চিত। কারণ তাদের দেশের অভ্যন্তরে তাদের অনেকগুলো ফ্রন্ট তারা খুলে বসে আছে। অনেকগুলো ফ্রন্ট তারা খুলতে বাধ্য হয়েছে। শান স্টেটে খুলেছে, শান স্টেট, শানরা, তাংরা, তারপরে এদিকে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, তারপরে আপনার এদিকে আরাকান আর্মি বা চীন ন্যাশনাল ফ্রন্ট, মন ন্যাশনাল ফ্রন্ট, অনেকগুলো তারা সেখানে মোকাবেলা করছে। ইভেন কি কাচিন আপনার সাগাইং ডিভিশনও তাদেরকে মোকাবেলা করতে হয়েছে। তো সবখানে মিলিয়ে তাদের যে সংখ্যার যে ঘাটতি, অর্থাৎ জনবলের যে ঘাটতি, সেটা তারা অবশ্যম্ভাবীভাবে রোহিঙ্গাদেরকে সেখানে নিয়ে তারা পূরণ করার চেষ্টা করবে, এবং সেখানে রোহিঙ্গাদের প্রলুব্ধ করা হবে। এবং সেটা প্রলুব্ধ এইভাবে, যেমন অতীতে যেটা করেছিল, সেটা হচ্ছে তাদের নাগরিকত্ব দিবে, অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা দিবে। এখানে কিন্তু একটা আমি বলবো যে অ্যাকর্ডিং টু সানজু, যে সামরিক বিশেষজ্ঞ, এবং তার কথা হচ্ছে এভরি ক্রাইসিস ওপেন অ্যান্ড অপরচুনিটি। প্রত্যেকটা সংকট একটা অপরচুনিটিও কিন্তু দেয় মানুষের সামনে, যারা চিন্তাশীল মানুষ মেজর তাদের এমদাদ, কাছে। আমি একটু আপনাকে থামাই। সেটা হচ্ছে যে আমি যেটা জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ কয়েক মাস আগে তাদের এক প্রতিবেদনে বলেছিল যে রোহিঙ্গাদের সংগঠনগুলো, সশস্ত্র সংগঠনগুলো আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং তারা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের জি অভ্যন্তরে। জি তার জি, মানে নাও আই হচ্ছে গট দ্য এটা পয়েন্ট। এমন আমি কি দাঁড়াচ্ছে যে সীমান্তের পরিস্থিতি আসলে নতুন একটা রূপ নিচ্ছে? এটা নাও আই গট দ্য পয়েন্ট। এটা আইসিজে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, একটা রিপোর্ট দাঁড় করিয়েছে। ওই রিপোর্টটা আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে এই রিপোর্টটা যারা প্রণয়ন করেছেন তারা ঘটনার গভীরে কিন্তু প্রবেশ করেন নাই বলে আমার মনে হয়েছে আমি পাঠ করার পরে। কারণ এই কারণে তারা একটা এখানে দুইটা প্রেডিকশন করে, একটা সাজেশন দিয়েছে, একটা প্রেডিকশন করেছে। সাজেশনটা হচ্ছে তারা বাংলাদেশ গভর্নমেন্টকে সাজেস্ট করেছে টু হ্যাভ স্টাবলিশ কানেকশন উইথ দ্য মিয়ানমার, সরি, আরাকান আর্মি, আরাকান আর্মির সাথে একটা সম্পর্ক করার জন্য উপদেশ দিয়েছে। যেটা আমার কাছে একেবারেই মনে হয়েছে এটা অযাচিত, এবং এটা অকারণ, এবং এটা তাদের দায়িত্বের বাইরে। কারণ একটা সভরেন কান্ট্রিকে আরেকটা ইন্টারন্যাশনাল এজেন্সি কখনো এই কথা বলতে পারে না যে একটা নন স্টেট অ্যাক্টরের সাথে যোগাযোগ করার জন্য। এটা কিন্তু একেবারেই আউট অফ দ্য ডিপ্লোম্যাটিক এনি নর্মস। এটা আন্ডার কারেন্ট অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু আমাদের যোগাযোগ হতে পারে, থাকতে পারে, কিন্তু রাষ্ট্র যেখানে রাখাইন স্টেটে এখনো পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষের সভরেনিটি ইজ রিকগনাইজ অ্যান্ড এস্টাবলিশ বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, সেখানে একটা এজেন্সি কখনো আরেকটা সভরেন কান্ট্রি অর্থাৎ বাংলাদেশকে বলতে পারে না টু হ্যাভ কন্ট্যাক্ট উইথ দ্য আরাকান আর্মি। আরেকটা জিনিস তারা বলেছে, যেটা এটা হচ্ছে তাদের সাজেশন আর প্রেডিকশন যেটা সেটা করেছে, সেটা হচ্ছে সেখানে বলেছে তারা যে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একটা সংঘর্ষ হতে তারা তাদের কাছে প্রতীয়মান হচ্ছে। সেখানে সেটা তাদের প্রতীয়মান হওয়ার কোনো কারণ আমার কাছে দৃশ্যমান নয়, বা আমি আমার যদি জিজ্ঞেস করেন সেটার কোনো কারণ নাই। এই কারণে, কারণ রোহিঙ্গাদের দীর্ঘ এই 8 বছর থেকে এখন 9 বছরে চলছে রোহিঙ্গাদের অবস্থান বাংলাদেশে। সেখানে রোহিঙ্গাদের কখনো বাংলাদেশ কর্তৃপক্ষ বা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা সংস্থা আছে তাদের কারো কাছে এমন কোনো তথ্য উপাত্ত নাই যে রোহিঙ্গারা সেখানে সংঘবদ্ধভাবে কোনো ধরনের ট্রেনিং নিচ্ছে। যেভাবে আরাকান আর্মি ট্রেনিং নিয়েছে বা তাদেরকে যেসব অস্ত্র দিয়েছে, তাদের যেই পরিমাণ অস্ত্র তারা এখন বহন করে, সেরকম কোনো অস্ত্রের চালান বা সে ধরনের কোনো অস্ত্র রোহিঙ্গাদেরকে দিয়ে অস্ত্র সজ্জিত করা হয় নাই, প্রশিক্ষণও করা হয় নাই। তো সেক্ষেত্রে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সংঘাত সংঘর্ষের যুদ্ধের কথা যেটা প্রেডিকশন করেছেন তারা, এটা একবার অমূলক। এটা উপর থেকে ওই বার্ডস আই ভিউর মতো করে রোহিঙ্গা ক্যাম্পগুলো দেখেছেন, মনে হচ্ছে এখানে বিরাট কিছু সম্ভাবনা আছে, সংকট হবে, সংঘর্ষ হবে, অস্ত্র প্রশিক্ষণ হচ্ছে। কোনো প্রশিক্ষণ রোহিঙ্গা শিবিরে হচ্ছে বলে আমার জানা নাই। সুতরাং এটা একেবারে অযাচিত। মেজর এমদাদ, এবং এই আমরা প্রেডিকশনটা একটু শেষের দিকে, আমাদের সময় কম, একটু ছোট্ট করে যদি বলেন তাহলে আসলে সীমান্তের পরিস্থিতি কি দাঁড়াচ্ছে বা আমাদের ভূমিকা কি দাঁড়াচ্ছে? আবার একটু বলেন প্রশ্নটা।
প্রশ্নটা আমি বুঝতে পারিনি, আবার একটু যদি কাইন্ডলি বলেন। আমি মূলত জানতে চাচ্ছিলাম ছোট্ট করে যদি বলেন যে তাহলে সবশেষ যদি বলেন ছোট্ট করে যে সীমান্তের পরিস্থিতি তাহলে কি দাঁড়াচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, সীমান্ত পরিস্থিতি সবসময় আমাদের জন্য ওখানে একটা শঙ্কা সবসময় বিরাজিত আছে। কারণ সেখানে যুদ্ধমান দুটি পক্ষ আছে, এটা আমরা জানি। আর তৃতীয় অসহায় একটা পক্ষ আছে। তিনটা পক্ষই আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। একটা হচ্ছে আমাদের পুনরায় অনুপ্রবেশ, আরেকটা হচ্ছে দুই পক্ষের যুদ্ধ। দুপক্ষ অর্থাৎ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে যদি আবার সংঘাত শুরু হয়, সেটা আমাদের জন্য, আমাদের সীমান্তর জন্য মোটেও কোনো ধরনের প্লিজেন্ট কিছু না। এটা কোনো ভালো কোনো কিছু না। আর তৃতীয় পক্ষ যেটা বললাম, রোহিঙ্গাদের অবস্থান সেখানে, সেটা আমাদের জন্য আরো বিপজ্জনক অবস্থা ডেকে আনবে। কারণ এমনিও আন্তর্জাতিক যারা দায়িত্ববান বা আন্তর্জাতিক সমস্ত দেশ বা যারা কনসার্ন এজেন্সিগুলো সবাই বলছে এই মুহূর্তে যেহেতু ওখানে সংঘাতময় এলাকা, সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন হবে না। আমরাও জানি রোহিঙ্গাদের সেখানে প্রত্যাবাসন হবে না। সো এই সংঘাতটা যদি হয়, তাহলে সেখানে এটা আরো সুদূর পরাহত হবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টা। আর যেটা সবচেয়ে বড় ঝুঁকি, সেটা হচ্ছে রোহিঙ্গাদের আমাদের দেশে আরো বেশি করে রোহিঙ্গার অনুপ্রবেশ। এই ভারটা আমাদের আরো বেশি করে বহন করতে হবে, প্রলম্বিত হবে, দীর্ঘায়িত হবে। সবগুলোই আমাদের জন্য ঝুঁকি। মেজর আমদাদ, সীমান্তের আমাদের অবস্থা। আসলে সময় থাকলে হয়তো আরো বিস্তারিত আমরা আলোচনা করতে পারতাম। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।